ওই শ্যামল বিমল কমলকে আর তাদের মন্দিরগুলোকে তাদের মহিলাগুলোকে ধর্ম বলেছে, তো করতে বলেছে ধর্ম? বলুন। আগে জামাত ইসলামীকে বলি, যারা এই কাজটা করে তাদেরকে ফাঁসিতে লটকে দিতে। আপনারা একটা ফাস্ট ট্র্যাক কোর্ট করুন, ফাস্ট ট্র্যাক কোর্ট করে একটা দ্রুততার সাথে বিচার করুন, 1 মাসের মধ্যে ঝুলিয়ে দিন, দেখি। প্রকৃত ধর্মনিরপেক্ষ উদার তিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, যে কথা কেউ এখনো পর্যন্ত বলেনি, কোনো চ্যানেলে আমি দেখতে পাইনি। যারা শাসকের পদে রয়েছেন, যারা বুদ্ধদেব বাবুকে শ্রদ্ধা করেন বলে দাবি করছেন, আমি টিভিতে দেখতে পাচ্ছি, তাদের শুধু একটা কথা বলি, ভণ্ডামি ত্যাগ করুন, বুদ্ধবাবুর আত্মা শান্তি পাবে। ধর্মীয় অসহিষ্ণুতা ত্যাগ করুন, বুদ্ধবাবুর আত্মা শান্তি পাবে। সততার চর্চা করুন, বুদ্ধদেব বাবুর আত্মা শান্তি পাবে। কালচার নামে অপকৃষ্টি তৈরি করবেন না, বুদ্ধদেব বাবুর আত্মা শান্তি পাবেন। পশ্চিমবঙ্গে প্রকৃত শিল্প আনুন, হাতে পায়ে ধরে আনুন টাটাকে, ওই সিঙ্গুরে বসিয়ে দিন, বলুন ভুল করেছি, পাপ করেছি, আপনারা বসুন, শিল্প করুন, বুদ্ধদেব বাবুর আত্মা শান্তি পাবে। ছেড়ে দেবা কে দেবাচ্ছে বাংলা সরকারের হাল। এই ছেলেখেলার আঁতুর করে এইসব পাপের সৃষ্টি হয়। তো সেই ছেলেখেলা যে হলো, তো আপনাদের যে লোকদের লেলিয়ে দিয়েছিলেন, যারা হই হই করলো, অনেক তো নিরীহ লোক আছে আওয়ামী লীগের, তো তাদেরকে ধরা হচ্ছে, রেপ হচ্ছে, মার হচ্ছে, খুন হচ্ছে, মন্দির ভাঙছে, মানুষের মাথা ফাটছে, তা আপনাদের কর্মীদের লোকের, আপনাদের নেতাদের লাশ ঝুলছে। আর আপনি এখানে জয়ের সাথে বসে গল্প করছেন, জয়ের কাছে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন আমেরিকাতে, আমেরিকা আপনাকে ভিসা দেয়নি, এখন মোদিজির তত্ত্বাবধানে আছেন। কত বিপুল ত্যাগী লোক, ও কি মহামানব, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মেয়ে, কি স্যাক্রিফাইস, জান দিয়ে দেবো, পরে বাংলাদেশে বসে থাকবো, জান দিয়ে দেবো, আর অনেক কিছু পেয়েছেন, জানটা দিয়ে দিন না, আপনার লোক তো জান দিচ্ছেন। সব উল্টো পাল্টা হুঁশ ছিল না? ছাত্রদেরকে যখন মারছিলেন হুঁশ ছিল না যে এইভাবে গুলি করা যায় না? এদের এই আন্দোলনটাকে হাইজ্যাক করে নেবে বিএনপি, জামাত ইসলামী, ছাত্র শিবির, হুঁশ ছিল না? জ্ঞান ছিল না? মমতা ব্যানার্জি থেকে শিক্ষা নেই, ডিপ্লোমেসির শিক্ষা নেই। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির এখানে কত অভিযোগ, মাননীয়া যেভাবে একদম ছক্কা মেরে সবাইকে উড়িয়ে দেয়, ছক্কা মেরে সবাইকে ফক্কা করে দেয়, এখানে এসে ট্রেনিং কীভাবে ভোটটা করাতে হয়, দুর্নীতির বড় জিতে যায়। ভারত পাকিস্তান খেলা হচ্ছে, পাকিস্তান জিতছে, বাংলাদেশে বম ফুটছে, ভারত হারছে, তাতেও বম ফুটছে। ওটা ছিল আনন্দের বম, এটা হচ্ছে ভারত হারছে আনন্দ, আর পাকিস্তান জিতছে আনন্দ, বম ফুটছে, দুটোই বম ফুটছে। আচ্ছা, কত নিমখারাম হতে পারে, কত গাদ্দার হতে পারে। তো এই গণভবনে ঢুকে গিয়ে যে এই অসভ্যতা, একটা জাতির কালচারটা ভাবনা। পাকিস্তানের মোল্লারা তার ভাইকে হত্যা করছে, আর ভারতের মানে হিন্দুরা, মানে অমুসলমানরা ধরুন, শিখেরা ধরুন, তারা যুদ্ধ করে ওদেরকে পরাস্ত করছে, এবং যুদ্ধ করতে গিয়ে ওর ভাইকে, ওর বাবাকে, ওর মাকে বাঁচাতে গিয়ে তারা আত্মহত্যা দিয়ে মৃত্যুবরণ করছে। সেই স্যাক্রিফাইস যারা করলো, আর যারা খুন করলো, রেপ করলো, বাংলাদেশের বিপুল অংশের একটা জনগণ, কম নয় কিন্তু ওটা, তারা সব ক্ষেত্রে তাদেরকেই সমর্থন করে গেল। আর যারা বাঁচানোর জন্য যে আপ্যায়ন চেষ্টা করলো, তাদেরকে ঘৃণা করে গেল, তাদের ধ্বংস চেয়ে গেল। এই যে মামার বাড়ি বলছে, ভারত যাদের মামার বাড়ি, এটা বলার পেছনে ওই অভিসন্ধিরা লুকিয়ে আছে, ওই বীজ, রক্তবীজটা লুকিয়ে আছে। আপনি একটা জাতির কলঙ্ক রাখলেন বাবুরা। একজন আমাকে ওখানে ফোন করে বলছে, দাদা আমি শাড়ি নিয়ে পালিয়ে গেছি, হাসিনা যা ভাবে কি রে ভাই। অফিস খুলেই জামাত জানালো দেশে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে হবে, কি বলবেন? খুব ভালো কথা। হ্যাঁ, জামাত জানানো না, জামাত যে আদর্শে বিশ্বাস করে, ওদের আকর গ্রন্থ যেটা কোরআন শরীফ জানানো। জামাতকে বলি, কোরআন অনুযায়ী কি চলা হলো? তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। যে জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে সেই জাতি ধ্বংসপ্রাপ্ত হয়, ধ্বংসপ্রাপ্ত হবেই। এটা কোরআনের বক্তব্য, বাংলায় বললাম, ধ্বংসপ্রাপ্ত হবেই। এই যেগুলো হচ্ছে এই বাংলাদেশের ধর্মের নামে, ওই শ্যামল বিমল কমলকে আর তাদের মন্দিরগুলোকে, তাদের মহিলাগুলোকে ধর্ম বলেছে, তো করতে বলেছে ধর্ম? বলুন। আগে জামাত ইসলামীকে বলি, যারা এই কাজটা করে তাদেরকে ফাঁসিতে লটকে দিতে। আপনারা একটা ফাস্ট ট্র্যাক কোর্ট করুন, ফাস্ট ট্র্যাক কোর্ট করে একটা দ্রুততার সাথে বিচার করুন, 1 মাসের মধ্যে ঝুলিয়ে দিন, দেখি। জামাতকে বলছি, কোরআনকে রক্ষা করুন, ওপেন কোরআনকে রক্ষা করুন। মুখে ডায়লগ দিয়ে কিচ্ছু হবে না। যে খুন করে, তা খুন করে এসেছে মাইক দিয়ে শান্তি বাড়ি দেয়। যে খুনি না, পলিটিক্যাল লোকেরা ম্যাক্সিমামটা করে থাকে, একদম ভণ্ডামি। খুনটা করে এসে শান্তি বাড়ি দেবে। আমি একটু ওই জায়গা থেকে অন্য জায়গায় আসছি, পশ্চিমবঙ্গে আসছি। আমাদের একটা কোশ্চেন তুমি এখন করোনি। আজকে একদমই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছেন তিনি,
কি বলবেন? আমি ওই জায়গায় আসছি, বাংলাদেশ থেকে হঠাৎ করে জাম করলাম, দেখুন একদম। মনটা ভেঙে গেছে। আমি তো সততার সাথে লড়াই করতে চেষ্টা করি, সৎ মানুষকে খুঁজি, একটু মাইক্রোস্কোপ কিনেছি একটা, দেখছি বাংলায় কোথায় সৎ লোক পাওয়া যায়, চালাই আর কি, খুঁজে পাই না। একটু ওই ওই আমাদের পাম এভিনিউর দিকে মাঝে মাঝে চলে যায় এটা আর কি। তখন দেখি একটা লোক এখনো রয়েছে, 80-র কাছে বয়স, হ্যাঁ, পলিটিক্স করে সর্বোচ্চ ক্ষমতায় গিয়েও আদ্যপান্ত সৎ থাকা যায়, মাথা উঁচু করে থাকা যায়, উদাহরণ তিনি। আমি অন্য কিছু বাদ দিলাম, কিন্তু আমার এই ওনার প্রতি যে ভক্তি না, এই দেখে যেন কেমন লাগছে। কারা ভক্তি করছে? তার জীবদ্দশায় তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তাকে গাইড করা দরকার ছিল, তাতে করে এই সৎ লোকটা যাতে টিকে থাকতে পারে, সৎ লোকটা যাতে সৎ কাজটা ভালোভাবে করতে পারে, সৎ লোকটা যেন রাজ্যকে বাঁচাতে পারে। সৎ লোকই তো পারে, অসৎ লোকই রাজ্য বাঁচাতে পারে না। তখন বলা হয়েছিল যে এক হাড় হিম করা সন্ত্রাস হচ্ছে বাংলায়। কার সময়? ওই আমাদের মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য, তার সময় এত নাকি হাড় হিম করা সন্ত্রাস। কে বলছে? রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী, তাই তো? এই তো নাম, কে বলালো জানি না, কিন্তু বললেন তিনি। তারপর বললেন যে এই বুদ্ধদেব ভট্টাচার্য সাদা জামায় রয়েছে, কাদা নয়, রক্ত লেগে আছে, হাতে চারিদিকে রক্ত, চারিদিকে স্লোগান, এমন চিৎকার হলো সরকারি পতন হয়ে গেল। হ্যাঁ, তিনি বলেছিলেন শিল্প ছাড়া বাঁচা যাবে না, রাজ্যকে যদি উন্নত করতে হয় কৃষি, যথেষ্ট কৃষি আমাদের হতে পারে, ভিত হতে পারে, শিল্প আমাদের ভবিষ্যৎ, তাই তো? এই শিল্পে যদি এগোতে না পারা যায়, আমাদের প্রকৃতপক্ষে মানুষের হাতে বেশি অর্থ আসবে না। কৃষি থেকে যা লাভ হয়, শিল্প থেকে তার লাভ হয় অনেক বেশি। তো শিল্প মানুষকে আরও বেশি চাকরি দেয়। তাই একটা সৎ শিল্প প্রতিষ্ঠান টাটা, আমরা তো আম্বানির সাথে টাটার কম্পেয়ার করতে পারি না। আম্বানির বিয়েতে বিপুল খরচা, টাটার বিয়েতে, তার ছেলের বিয়েতে দেখাবে 10 জনকে নিয়ে একটা অনুষ্ঠান করে দিয়েছে, খরচাই করবে না, ওরা ফুটানি করে না, ওরা কাজটা করে। ভারতবর্ষ গঠনে টাটার বিরাট ভূমিকা আছে, জামশেদজি টাটা, বলে গেলে চলবে না আমাদের। সেই টাটা শিল্পের একটা ন্যানো কোম্পানি খুলতে চেয়েছিল, সব হয়ে গিয়েছিল। ওরা বলেছিল আর কি চাই, অনেক ক্ষতিপূরণ দিচ্ছিল, যারা জমি দিয়ে যাদের ক্ষতিপূরণ দিচ্ছিল, আর কি চাই, আর কি চাই, বসো আলোচনায় বসো। প্রায় পায়ে ধরা বাকি রেখেছিল কে? এই আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য। বসুন বসুন, লোকের ক্ষতি করার জন্য, লোকের ভালো করার জন্য করছে। তুলে দেবেন না, ধ্বংস করবেন না, মুছে দেবেন না। যারা শিল্প মালিক, যারা বড় বড় ক্যাপিটালিস্ট, শিল্পপতি, তাদের হতাশ করে দেবেন না। বাংলার মাটিকে শিল্পের উপযুক্ত নয় এটা প্রমাণ করতে দেবেন না। দীর্ঘদিন ধরে ভুল পথে বাংলা চলেছে। এমনকি বুদ্ধদেব ভট্টাচার্য 34 বছর সময়েরও সমালোচনা করেছেন পরোক্ষভাবে, ডাইরেক্ট বলতে পারিনি বটে। তিনি বলেছেন আমাদের বাংলা যেভাবে শিল্পে এগোনো দরকার ছিল এগোয়নি। পরোক্ষে জ্যোতি বসুর সমালোচনা তিনি করেছেন। জ্যোতি বসুর সময় অনেক পাপ কর্ম হয়তো সমাধা হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কোথায়? আমরা যে পাপকর্মগুলো বাম আমলে দেখেছি বলা যায়, সেগুলো মূলত জ্যোতি বসুর সময়। ঠান্ডা মাথা বুঝতে হবে। সেই জ্যোতি বসুকে আমাদের মাননীয় খুব ভালোবাসতেন। যখন এলেন বুদ্ধদেব ভট্টাচার্য, হাত নাকি রক্তে লাল। আজকে তিনি চলে গেলেন, চলে যাওয়ার পর তার মূল্যায়ন হচ্ছে। আমাদের মাননীয় বলছেন অসাধারণ সৎ। তা সৎ লোক কি অসৎ কাজ করবে? তার কি বাড়ি গাড়ি খুব ভালো হয়েছে? আজকে তার বাড়ির ছবিটা দেখছিলাম, রং করা যায়নি, বাড়িতে রং নেই, একেবারে দিনহীনের জীবন, কোনো প্রপার্টি নেই। তার মেয়ে, তার বউ কিচ্ছুটি পায়নি। বাপ মুখ্যমন্ত্রী হয়েছিল, তার আগে কতদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রিত্ব নিয়েছিল, কিচ্ছু না। উনি বলেছেন, একটা আলোচনা দেখছিলাম, যে আমার বিবেক কথা বলে। সংস্কৃতিবান বলতে তো আমরা ওকেই বুঝতে পারি। আমরা যখন আমরা যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখি, তখন সুকান্ত ভট্টাচার্যের মুখটা ভেসে ওঠে, একেবারে তার মতো সেই আদর্শ। আমি তার কথা, যে চিতা আমি তুলবই, সে বলেছিল না চিতা আমি তুলবই, যাদের অত্যাচারে আমাদের সব হচ্ছে, সেই চিতা তোলার কথা বলেছিলেন। অন্যায়ের অপশাসন, প্রকৃত ধর্মনিরপেক্ষ উদার তিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। যে কথা কেউ এখনো পর্যন্ত বলেনি, কোনো চ্যানেলে আমি দেখতে পাইনি, সেটা কিন্তু আমি বলছি আপনাকে। এই যে সাচার কমিটির রিপোর্ট, মুসলমানদের কাছে একটা অস্ত্র এসেছিল ভারতবর্ষে 2006 সালে, সাচার কমিটির রিপোর্ট। সেই রিপোর্টে প্রমাণ হয়েছিল পশ্চিমবঙ্গের মুসলমানরা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলমান।
সাচার কমিটির রিপোর্টে প্রমাণ হয়েছিল। আচ্ছা বলুন তো, কোন সরকার এই রিপোর্ট তৈরিতে সাহায্য করতে পারে? যে সরকারটা নিজেদের ক্ষতি করে নিজেদের ক্ষতি করে এই রিপোর্ট করতে দেবে? আমার সাথে এটা নিয়ে কথা হয়েছে, তৎকালীন সংখ্যালঘু প্রতিমন্ত্রী ছিলেন আমাদের ডক্টর আব্দুল সত্তার, তিনি আমাকে বলেছেন যে বুদ্ধদেব বাবু বা বুদ্ধদা বলতেন, বুদ্ধদা আমাকে পূর্ণাঙ্গ সাহায্য করেছেন। আমরা আমাদের অন্ধকারগুলো দেখিয়ে দিয়েছি সাচার, রাজেন্দ্র সাচারকে, তাদের টিমকে, আমাদের কোথায় কোথায় কালো আছে, কোথায় কোথায় মুসলমানদের উন্নয়ন হয়নি, কোথায় কোথায় আমরা ব্যর্থ, আমরা খুঁটে খুঁটে দেখি যাতে রিপোর্টটা সঠিক হয়। এটা বুদ্ধদেব ভট্টাচার্য করতে পারে? সেই রিপোর্টের উপর বল করে, সেই রিপোর্টের উপর সিলমোহর লাগিয়ে মাননীয়া বিরাট আন্দোলন করে মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের রিপোর্টের কথা শুনিয়ে শুনিয়ে ক্ষমতায় এসেছিলেন। হ্যাঁ, মুসলমানদের ভোট ছিল, আজও মুসলমানদের ভোট আছে। যার পেছনে শিখণ্ডী হয়েছিল এই সাচার কমিশনের রিপোর্ট, যেটা তৈরি করতে সাহায্য করেছিলেন নিজে সরকারের ক্ষতি করে সত্যকে প্রকাশ করার লক্ষ্যে। এটা কিন্তু কেউ বলেনি এখন পর্যন্ত। সত্যকে প্রকাশ করার লক্ষ্যে, সত্যকে জাগরুক করার লক্ষ্যে, সত্যকে উজালা করার লক্ষ্যে, আলোকিত করার লক্ষ্যে। সত্য কোনোদিন মিথ্যা হতে পারে না। সত্যমেব জয়তে। সত্যি তো মুসলমানরা পিছিয়ে আছে শিক্ষায়, সত্যি তো চাকরিতে, সত্যি তো অর্থে, সত্যি তো ক্ষমতায়নে, সত্যি তো সম্পত্তিতে পিছিয়ে তারা, পিছিয়ে তারা স্বাস্থ্যে, তারা সংস্কৃতিতে পিছিয়ে, তারা তাদের ওয়াকাব লুট হচ্ছে, পিছিয়ে তারা। এই তথ্য দিয়ে সাহায্য করেছিলেন খোদ বুদ্ধদেব ভট্টাচার্য। কোনো ভণ্ডামিতা ছিল না, কোনো ভনিতা ছিল না। তাকে বলতে হয়নি আমি এতগুলো বই লিখেছি আর এত কিছু গান জানি, কিচ্ছু বলতে হয়নি। তার চুল থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা রোমে রোমে ছিল সংস্কৃতির দ্রুত দ্যুতি। সংস্কৃতির যে উজ্জ্বল দ্রুতি হয় না, ওনার গোটা অবয়বের মধ্যে ছিল। মুখে বলার প্রয়োজন হয়নি। প্রকৃত শিক্ষিত, প্রকৃত রুচিশীল, প্রকৃত সংস্কৃতিবান, প্রকৃত সৎ একজন মানুষ। হয়তো অত ডিপ্লোম্যাটিক নন, আবেগপ্রবণ ছিলেন প্রচণ্ড। বাংলার কেন ভারতের ইতিহাসে কে জন্মেছে আমার জানা নেই, গোটা ভারতবর্ষের ইতিহাস আমি জানি। উনি যখন ক্ষমতায় এসেছিলেন একটা সার্ভে হয়েছিল, খবরের কাছে দেখেছিলাম, প্রথম দিকের কথা বলছি, তখন বলা হয়েছিল ভারতবর্ষের নাম্বার 1 মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য ভারতবর্ষে। সেই বুদ্ধদেব ভট্টাচার্যকে চলে যেতে হলো শুধু গালাগাল নিয়ে। রক্ত নাকি তার জামায় লেগে আছে। কার জন্য রক্ত জামায় লাগবে? তার ছেলেগুলিকে ক টাকা দিয়েছে, তার বউকে ক টাকা দিয়েছে। মৃত্যুর সময় তার বাড়িতে কি কি ছিল মাননীয়া, কি কি ছিল মৃত্যুর সময়? কেন তিনি টাটাকে আনবেন? পয়সা ঘুষ খেয়েছিলেন তিনি? তাহলে ঘুষটা খেয়েছিল কে? কেন তিনি করছিলেন? আজকে সিঙ্গুর খুব ভালো আছে তো? হ্যাঁ, ওটা বুদ্ধদেব ভট্টাচার্যের অভিশাপ। সিঙ্গুটা যদি বুদ্ধদেব ভট্টাচার্য দেখতে পারতেন, আরও হয়তো 2-1 বছর বাঁচতেন। সেই যখন সিঙ্গু চলে গিয়েছিল তখন বাংলা ফাঁকা হয়ে গিয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোকেদের বোঝা হয়ে গিয়েছিল এখানে সততার রাজনীতি হয় না, এখানে চটকদারি রাজনীতি হয়। বুদ্ধদেব ভট্টাচার্য আজীবন কোনোদিন চটকদারি রাজনীতি করেননি। তিনি জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে চলে গিয়েছিলেন, প্রশ্ন উঠতে পারে আবার এলেন কেন? চোরেদের সরকার বলেছিল তার বিয়ে, ফিরে এলেন কেন? তিনি কেন এলেন জানেন? কারে কারে আমরা জোরে জোরে বলবো? বুদ্ধবাবুর সাথে আমার কথা হয়নি, এটা আমার শিক্ষার ফসল বলতে পারেন, ভুল হতে পারে। তিনি এসেছিলেন, তিনি বুঝেছিলেন বাংলায় বিকল্প নেই, বামীদেরই আসতে হবে। বাংলায় বিকল্প নেই। জ্যোতি বসু ভুল হতে পারে, অন্যায় থাকতে পারে বামেতে, কিন্তু ক্ষতি নেই। বামেরাই হয়তো মুক্ত করতে পারে বাংলাকে। হ্যাঁ, নন্দীগ্রাম যেটা গণ্ডগোল হয়েছিল, সিঙ্গুর, যদি প্রকৃত অর্থে কাজটা হতো, বাংলা সত্যি হয়তো এগিয়ে যেত। মাননীয় হয়তো ক্ষমতায় আসতে পারতেন না, মাননীয় যদি অ্যাডজাস্টমেন্টে যেতেন, মাননীয় ভোটের ক্ষতি হতো হয়তো, বামেরা হয়তো আরও রয়ে যেত হয়তো। এই যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, তাই তো মামাদের তাড়িয়ে দিয়েছিল। সেটা তো বুদ্ধদেববাবুর সময়, তাই তো। তাই তিনি বামেতেই গিয়েছিলেন। বিকল্প শক্তি যে সঠিক ছিল না, আজকের বাংলা কি বুঝতে পারছে না? হ্যাঁ, বুদ্ধদেববাবু বুঝেছিলেন বিকল্প নাই নাই নাই। তাই বাম রাজনীতিতেই আবার আবার হোক আমার হোক ঠাঁই, তাই তিনি গিয়েছিলেন। এই সত্যটা বুঝতে হবে। আজকে অনেকে দেখি নাকি কান্না কাঁদছে। হ্যাঁ, মানুষ মারা গেলে একটু কাঁদে, ঠিক কথা, কিন্তু আমার বক্তব্য শ্রদ্ধা ভক্তিগুলো কোথায় ছিল তখন? জীবদ্দশা উনি দেখে গেলে তো ভালো হতো। মৃত্যুর পরে এত আয়োজনের কি দরকার? নাকি শুধুই সৌজন্য, নাকি শুধুই দেখনদারি, শুধুই অঙ্গভঙ্গি? যদি প্রকৃত হৃদয় থেকে হতো তখন তো গর্জে উঠতে পারতো বাংলার মানুষ। না না না, এই বুদ্ধদেব ভট্টাচার্য এতটা সৎ, তার কোনো নেগেটিভ
নেতিবাচক লক্ষণ নেই, তার পাঞ্জাবিতে রক্ত লেগে নেই, সেই মনীষ গুপ্ত যে গুলি চালানোর নাকি নির্দেশ দিয়েছিল, মাননীয় তাকেই মন্ত্রী করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য মূল্যায়নটা কখন হলো? যখন বামেরা আর ক্ষমতায় আসবে না, বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে, যখন বামেদের রক্ত শূন্যতায় ভুগছে, রক্তাল্পতায় ভুগছে, আর আসার সম্ভাবনা নেই, তখন এই কলরব উঠলো, হোক কলরবের মতো। হ্যাঁ, বুদ্ধদেব সৎ, মহৎ, পরিচ্ছন্ন, তার রাজনীতি আলাদা হতে পারে, তিনি সত্যিই মহান। প্রত্যেকের মুখে এখন শুধু মহান মহান মহান। একসময় তারাই বলেছিল হাড় হিম করা সন্ত্রাস, তারাই বলেছিল গায়ে রক্ত লেগে আছে। এই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন সীমান্তবর্তী মাদ্রাসার দিকে নজর রাখতে হবে। হিন্দু রাজনীতি কিন্তু করেননি, সীমান্তবর্তী মাদ্রাসার দিকে নজর দিতে হবে, ওখানে ঠিকঠাক কি হয় জানতে হবে, বাংলার সুরক্ষার জন্য বলেছিল। ঠিক ভুল যাই হোক, হিন্দুত্বের রাজনীতি করার কি দরকার ছিল? করেনি, মাথা বেঁকোয়নি। তিনি বলতে চেয়েছিলেন কিছু, ভুললে চলবে না। আমি ওনার আত্মার শান্তি কামনা করি, উনি তো আত্মায় বিশ্বাস করেন না, যারা করে তাদের জন্য বলি, আর কিচ্ছু দরকার নেই। মাননীয়া, এই তৃণমূলের যারা ক্ষমতায় আছেন, এখন যারা সিপিএমে আছেন, যারা গোলগাল হয়ে গেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়ে এত বড় জায়গা থেকে তার খদ্দর নেই। অনেক বাম নেতাদের দেখতে পাচ্ছি এখন রীতিমতো একদম মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো ইনকাম নেই, মার্সিডিজ নিয়ে ঘুরছে। কোথায় আদর্শ? বুঝুন, একটু বুঝুন, বুঝতে শিখুন, ভাবতে শিখুন। যারা শাসকের পদে রয়েছেন, যারা বুদ্ধদেব বাবুকে শ্রদ্ধা করেন বলে দাবি করছেন, আমি টিভিতে দেখতে পাচ্ছি, তাদের শুধু একটা কথা বলি, ভণ্ডামি ত্যাগ করুন, বুদ্ধবাবুর আত্মা শান্তি পাবে। ধর্মীয় অসহিষ্ণুতা ত্যাগ করুন, বুদ্ধবাবুর আত্মা শান্তি পাবে। সততার চর্চা করুন, বুদ্ধদেব বাবুর আত্মা শান্তি পাবে। কালচার নামে অপকৃষ্টি তৈরি করবেন না, বুদ্ধদেব বাবুর আত্মা শান্তি পাবেন। পশ্চিমবঙ্গে প্রকৃত শিল্প আনুন, হাতে পায়ে ধরে আনুন টাটাকে, ওই সিঙ্গুরে বসিয়ে দিন, বলুন ভুল করেছি, পাপ করেছি, আপনারা বসুন, শিল্প করুন, বুদ্ধদেব বাবুর আত্মা শান্তি পাবে। আর মাথা উঁচু করে সত্যকে সত্য বলুন, ন্যায়কে ন্যায় বলুন, ধর্ম নিয়ে খেলা বন্ধ করুন, মাথা বরাবর গুলি চালাতে বলুন ধর্ম নিয়ে ভণ্ডামি করলে, তবেই বুদ্ধদেব বাবুর আত্মা শান্তি পাবে। আর সেটাই হবে বুদ্ধদেব বাবুর প্রতি প্রকৃত শ্রদ্ধা, কথায় নয় কাজে। ধন্যবাদ। যে প্রশ্নটা আপনাকে করছিলাম, হয় ভারতে আশ্রয় দিন, না হলে গুলি করুন, সীমান্তে বিএসএফ এর কাছে আরতি বাংলাদেশি হিন্দুদের, কি বলবেন? দেখুন, আমি দুটো কথা বলি, খুব স্বাভাবিক কারণে হিন্দুরা ভয় পাবে, আতঙ্কিত হবে। সবার যে ঘরদোর ভেঙে দিয়েছে, সবাই কিছু সর্বশান্ত করে দিয়ে ভুল, বেশ কিছু লোক আতঙ্কিত হয়ে গেছে, তাদের হয়তো কোনো ক্ষতি এখনো পর্যন্ত হয়নি। প্রচুর মুসলমানরা অনেকেই বাঁচাচ্ছে পাশের প্রতিবেশীকে, সবাই খারাপ হতে পারে না কোনোদিন, কিন্তু কেন ওদেরকে বাঁচাতে হবে? কেন ওদের প্রতি টর্চার হবে? হাসিনা ইকুয়াল টু ভারত ইকুয়াল টু হিন্দু, এই সমীকরণটা কেন আসবে? এটা কবে বন্ধ হবে? আগে তো প্রায় 28% মতো ছিল হিন্দু, মানে সংখ্যালঘু, সেটা এখন 7% নেমে এসছে, এবার কি 5% নেমে যাবে? কেন তারা চলে আসছে? একটু ভাবতে হবে না? একটু তো ভাবতে হবে। আমি বাংলাদেশের সংখ্যাগুরুদের বলি, ভাবুন, আগুন নিয়ে খেলবেন না। ভারতীয় উপমহাদেশের সংখ্যালঘুদের যদি আপনারা সুরক্ষা দিতে চান, নিজেদের সংযত করুন। আর ওরা বলছে গুলি করে মেরে দিন, ঢুকতে না পারলে আর কি হবে, আবার তো গিয়ে অত্যাচারিত হব। একটা কথা আপনাকে বলে রাখি, এখানে দুটো ঘটনা ঘটবে। এক হচ্ছে ওদের আসার একটা অধিকার আছে শরণার্থী আইন অনুযায়ী, সত্যি যদি অত্যাচারিত, অনেকে আবার ভারতে আসতে চাইবে, এই সুযোগে কেউ কেউ চেষ্টা করবে, আমি বলছি না চেষ্টা করবে, কেউ করছে, আমি অনুমান করছি এটা, কেউ কেউ চেষ্টা করবে, হয়তো একটু আতঙ্কিত, তার উপর হয়তো টর্চার তেমন হবার নয়। সবার কি টর্চার হচ্ছে নাকি? বাংলাদেশে কত লোক ইতিমধ্যে মারা গেছে? 200, 400, 500, কিছুই না। টোটাল হিসাব অনুযায়ী, জনসংখ্যা অনুযায়ী 16, এই প্রায় 20 লাখের কাছে, 20 কোটির কাছে মানুষ, সেই অনুযায়ী কিচ্ছু না, এটা নাথিং। ফলে প্রচুর মানুষ আছে যারা আতঙ্কিত, তার ঘরদোর ভেঙেছে, সেই সংখ্যা হয়তো বিরাট হতে পারে। তাহলে মানুষ যারা আসছে, অনেকে ভারতে আসতে চায়, ইচ্ছা করে আসতে চায় ভারতে, ভালো লাগছে না, ফট করে তো ভারতে আসতে পারবে না, বলি আসতে পারবে? এটা কিন্তু একটা বড় সুযোগ, সিএএ তৈরি হয়ে আছে, ফলে আতঙ্কিত হয়ে ঢুকলো। সিএ এর একটা বিধান আছে, সময়ক্ষণ বলা আছে, স্পেশাল অ্যামেন্ডমেন্ট করে হয়তো আবার দ্রুততার সাথে নিয়ে নেওয়া, বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এই সুযোগ নেওয়ার চেষ্টা কেউ কেউ করলেও করতে পারে, নাও পারে, আমি এটা অনুমান করছি। এইটা একটা খুব ভাইটাল টাইম, এমার্জেন্সি টাইম বলা যায়। ফলে স্বরূপ ওরা হয়তো কেউ কেউ বলছে গুলি করে মেরে দিন, নাহলে ঢুকিয়ে দিন,
অর্থটা কি? আচ্ছা, যারা ঢোকাচ্ছে না কি ভারত সরকার? ভারত সরকার ঢোকানি কেন? তাহলে তো নির্বিচারে ঢোকাতে হয়, সেই জন্য ঢোকাই। আবার ওরা ওদের আবেগের কথা বলছে, তাহলে ওদের আবেগের কথা যদি শুনতে হয়, ওদের বক্তব্যকে যদি প্রাধান্য দিতে হয়, তাহলে দরজা খুলে দিয়ে যত সংখ্যালঘু সম্প্রদায় বলবে সবাইকে ভারতে ঢুকিয়ে দিতে হবে, সবাইকে বাংলায় ঢুকিয়ে দিতে হবে। এই প্রশ্নটাই তো হচ্ছে যে ওদেশ থেকে নিরাপত্তার অভাবে মানুষ ভারতে ঢোকার চেষ্টা করলে কি হবে? আরো 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 শরণার্থী এলে আমরা কিভাবে এক কোটি তো বলেছে শুভেন্দু অধিকারী, তো বলেছে 1 কোটি লোক ঢুকে যাবে। তো 1 কোটি লোক ঢুকে গেলে ভোটটা ভালোই হবে। তো যদি অমুসলমান লোক ঢোকে, মুসলমানরা ধরো ঢুকলো না, তো ভালোই তো। বাংলার যে সমীকরণ নিয়ে কেউ চিন্তা করছে, মুসলমানরা খুব বেড়ে যাচ্ছে, তা ভালোই হবে, একটু ব্যালেন্স হয়ে যাবে। পয়েন্টে যান, 1 কোটি কি আসবে? বনরা কি ঢোকানো যায়? সেই সুরক্ষা কি দেওয়া যাবে? তাদের কি থাকা খাওয়ার বন্দোবস্ত করা যাবে? তাদের বিকল্প কিছু করা যাবে? তারাও তো এখানে বিক্ষোভ করবে। এই রোহিঙ্গারা যে চলে এসছে থেকে কোথেকে, রোহিঙ্গারা যারা এসে গেছে ব্রহ্মদেশ থেকে, বার্মা থেকে বাংলাদেশে, বাংলাদেশ সরকার মানবতার কথা বলে তাদের রেখেছিল কক্সবাজার অঞ্চলে। এখন ছেড়ে দেবা কেঁদে বাঁচি, তাই তো? ছেড়ে দেবা কেঁদে বাঁচি, বাংলাদেশ সরকারের হাল। তারা অনেকে দুর্বৃত্তায়ন করছে, অনেকে তাদের চাকরি বাকরি চাইছে, ঝামেলা ঝক্কি করছে, তাদের আর্থিক ক্ষমতা নেই, তাদেরকে বাংলা সরকার কতদিন খাওয়াবে বসে বসে? আন্তর্জাতিক ত্রাণ পায়, কত ত্রাণ পাবে? এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড কেউ কেউ যুক্ত হচ্ছে, স্বাভাবিক কথা। তারা পিছিয়ে আছে, তারা গৃহহারা, তারা তো অধৈর্য আছে। তো তাদের আবার কেউ কেউ বাংলায় চলে আসছে, আমাদের এপার বাংলায়, সে নিয়ে আবার শুভেন্দুবাবুরা রীতিমতো আওয়াজ করছে। এসব হচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে, সোজা কথা, পরিষ্কার কথাবার্তা, এর একটা সমাধান বাংলাদেশ সরকার করুক। যারা আতঙ্কিত তাদেরকে বেছে বেছে, অঞ্চল ধরে ধরে, জেলা ধরে ধরে তাদেরকে রিহ্যাবিলিটেশন দিক, পুনর্বাসন দিক। তাদের ঘরদোর যাদের জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তাদেরকে সরকার ক্ষতিপূরণ দিক। মন্দিরগুলোকে সারিয়ে দিক, মন্দিরের মূর্তিকে প্রতিস্থাপন করুক। এটা কাজের কথা হলো। তারপরে যদি তারা কোনোদিন ভারতে আসতে চায়, স্বাভাবিকভাবে আসবে। এত অস্বাভাবিকভাবে রিফিউজিও আসবে কেন? কারণটা কি? 71-এর মতো আবার আসবে কেন? কেউ তো বলছে দ্বিতীয় নাকি স্বাধীনতা সংগ্রাম, এসবগুলো বলে লাভ আছে? দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলার অর্থ হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সংগ্রামটা, তাহলে ওটা প্রথম ছিল, প্রাথমিক ছিল, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা আসল। তাহলে ওকে চলবে না, চলবে তাহলে ইউনুসকে। তাহলে এখন ইউনুসের হবে, বড় বড় স্ট্যাচু হবে, বড় বড় স্ট্যাচুতে গেলে ইউনুসের ছবি থাকবে। তারপরে ইউনুস নোবেল প্রাইজ পেয়েছে, একটা সময় আসবে ওনার ভাগ্য দুর্ভাবনা ঘড়িয়ে আসবে, ওনার মূর্তিগুলো ধরে ধরে ভাঙা হবে। এটা কি কোনো সংস্কৃতি হতে পারে? ওনার মূর্তির উপর কেউ টয়লেট করবে? আমি ধরে নিচ্ছি, যদি এই কালচার চলতে থাকে, যারা বঙ্গবন্ধুর মূর্তির উপর টয়লেট করতে পারে, তাহলে ইউনুসকে ছেড়ে দেবে নাকি? সুন্দর করে ইউনুসের মাথার উপর টয়লেট করবে, নোবেল প্রাইজ পাওয়ার উপর টয়লেট। একটা দেশের কালচারটা ঠিক হোক, লোক বুঝুক, একটা সংস্কৃতির কথা বলুক। বাঙালিরা তো ধসে গেছে, পচে গেছে, ধসে গেছে, পচে গেছে। আমরা এপার বাংলাতে দেখতে পাচ্ছি দুর্নীতি, একদম নীতি, দুর্নীতি নীতি। হাসিনাকে তো তাই ছিল, আমার কাছেও প্রমাণ আছে, দুর্নীতি নীতি, তার কুফল দেখতে পাচ্ছে। আবার হাসিনার ছেলে জয় দেখছি আমাদের এখানকার বিভিন্ন চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছে। এই জয়কে বলি, জয় ভাই, হ্যাঁ, পদ্মা সেতু উদ্বোধন হবার 7 দিন পরে আমি কারে করে যাচ্ছিলাম, 1.5 ঘন্টা আপনার মা আপনাকে পদ্মা সেতু দেখানোর জন্য 1.5 ঘন্টা গাড়ি আটকে দিয়েছিল। কয়েকশো গাড়ি 1 কিলোমিটার দূর পর্যন্ত জ্যামে আটকে আছে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, তখন কোভিডের টাইম, সব মানুষ অসুস্থ রোগী কাঁদরাচ্ছে, আর আপনি ফুর্তি করছেন মায়ের সাথে। 1.5 ঘন্টা পদ্মা সেতুতে আপনার দলবল নিয়ে জনগণের গাড়ি আটকে আপনারা মোচ্ছব করছিলেন টানা 1.5 ঘন্টারও বেশি। আমি তার সাক্ষী। জয় মনে পড়ে? ওই জয় থেকেই পরাজয় হয়েছিল। আমি তখনই বুঝেছিলাম স্বৈরাচার কাকে বলে, আত্মম্বরিতা কাকে বলে, অহংকার কাকে বলে, নিজেকে রাজা মহারাজা বাবা কাকে বলে। আমি তো ফোন করেছিলাম আপনাদের দলবলকে পুলিশের মাধ্যমে, যে কেন আমি ভারত থেকে এসেছি, আমাকে ছেড়ে দাও, কেন আটকে রেখেছেন? টানা 1.5 ঘন্টা পর আপনারা খুলেছেন। আমি অন্য টিভিতে বলার পরে বেশ কিছু বাংলাদেশি কমেন্ট দেখেছি আমার ওই বক্তব্যের পর। তা অনেক লোক বলেছে আমরাও স্যার ওই দিন জ্যামে আটকে ছিলাম। ধন্যবাদ স্যার, আপনি মনে করেই দিলেন, ওই ঘটনাই ঘটেছিল। আমি নিজে তার প্রমাণ। জয় ইন্টারভিউ দিচ্ছেন না ফোনে, গোলগাল ইন্টারভিউ, ওরা তো জানে না, যারা ইন্টারভিউ নিচ্ছে তারা জানে না। আমি ছবি ভিডিও দেখাতে পারি। আমরা ভারতবর্ষে কল্পনা করতে পারি না এটা, যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কেউ এসছে, আর একটা তার ছেলে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা মুখ্যমন্ত্রীর ছেলে, সে একটা ব্রিজের কাছে ব্রিজ দেখতে গেছে, আর ওয়ার্কিং টাইম বেলা 11টার সময় 1.5 ঘন্টা ব্রিজটা আটকে রেখে, গাড়ি ফাড়ি আটকে রেখে এন্টারটেনমেন্ট হচ্ছে। ছেলেকে এন্টারটেনমেন্ট। আজ আর ছেলে এসছে না, রানীর ছেলে এসছে, রানী
হাসিনা তার ছেলে জয়, কি সব জয় না, সতেজ না সবুজ জয় না কি জয়। আচ্ছা, ডক্টর ইউনূসকে নিয়ে কি বলবেন? ইউনূস বলছেন ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে, আর এজন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক, আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই, চাই ভারত তার নীতি পরিবর্তন করুক। উনি আবার বঙ্গবন্ধুর মূর্তি ভাঙাকে সমর্থন করেছেন, কি বলবেন? দেখুন, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙাকে উনি যদি সমর্থন করে থাকেন, তাহলে ওনার নোবেল পাওয়াটা, ওনার ভদ্রলোক হওয়াটারই প্রশ্নই থেকে যায়, 1 নম্বর। 2 নম্বর, ওনার দ্বিতীয় প্রশ্ন যেটা কারাপশন। দেখুন, এই যে টিকিট দিয়েছিলেন জাতীয় নির্বাচনে, স্বজন পোষণ হয়েছে, আপন লোক আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে, আর টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমার কাছে প্রমাণ আছে। বাংলাদেশের একটা ভণ্ড ভারতের সাহায্য নিয়ে টিকিট পাইয়ে দেবে এই নামে লক্ষ লক্ষ টাকা কালেকশন করেছে। কালেকশন করে লুট করে টিকিট দেওয়াতে পারেনি। ওয়েস্টিন হোটেলে কিছুদিন আগে একটা সভা করেছে, 25 লক্ষ টাকা খরচা করে। সে বাংলাদেশি ভণ্ড, সে বাংলাদেশ থেকে এখানে ফুর্তি মেরে ঘুরে বেড়ায়। আমি তার প্রমাণ দিয়ে দেবো। আমি দিল্লির লোকদের জানিয়েছি, এখানকার যারা মাতব্বর তাদেরও জানিয়েছি, কাজ হয়নি কিচ্ছু। ওরা মাল্লুতে ভাগ পাচ্ছে হয়তো টাকাতে, কাজ হবে কি করে? আমি তো বলছি, ওয়েস্টিন হোটেলে 25 লক্ষ টাকা দিয়ে ডিনার পার্টি দিয়েছে সে, বাংলাদেশি লোক। সেটাকে হোটেল করছে শুনলাম আর কি, 12 দিকে। হ্যাঁ, টিকিট দেওয়ার নাম করে, কারণ টিকিটটা চুরি করে হয়, লোকের থেকে টাকা নিয়ে টিকিটটা হয়। এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা লোক জানে, আমি জানি। হাসিনা ম্যাডাম অবৈধ লোকদের টিকিট দিলে না, টাকা নিয়ে মারপিট হলে না, ওই নিউ টাউনে একজন এমপি মারা গেছে না, দেখেছেন তো? ওইটাই হয়। এটা যে চোরের মধ্যে, ডাকাতদের মধ্যে টাকা ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট, এটা হলো কেন? সদলোক ভদ্রলোকদের দেওয়া যেত না, টাকা না নিয়ে দেওয়া যেত না। চূড়ান্ত করাপশন, ভয়ঙ্কর করাপশন। এই কথা যে ইউনূস বলেছে, আমাদের বাংলাতে তো করাপশন দেখতে পাচ্ছি আমরা, মুদ্রা এপি টুপি। ওখান থেকে শিক্ষা টিকা নিয়েছে, ওখান থেকে তো অনেক কিছু নিয়ে, জয় বাংলা পেয়েছে, খেলা হবে পেয়েছে, মা মাটি মানুষ পেয়েছে, দুর্নীতিটাও পেয়েছে। ওপার বাংলাতে সব পাচার হয়েছে আর কি, সাপ্লাই হয়ে এপার বাংলায় এসছে। খুব ভাবার, দুশ্চিন্তার। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যক্তিত্ব আছে, কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু মানুষের কাছে যেতে পারে, পরিস্থিতিকে ট্যাকেল করতে জানে। মমতা ব্যানার্জি পালিয়ে যেত না হয়তো এইভাবে। যদি ভারত পশ্চিমবঙ্গে এটা হতো, মমতা ব্যানার্জি তার সমর্থকদের ছেড়ে দিয়ে পালিয়ে যেত না। একদম হাসিনা মোদিজির কাছে চলে গেল, পালিয়ে গেল, কি কাজ করে ফেলেছে। আর কর্মীগুলো সব বসে বসে জান গেল, যে কর্মীদের লেলিয়ে দেওয়া হয়েছিল, তোরা খাট, গণতন্ত্র থাক আর না থাক, তোরা তো আছিস, মাস্তারি করে যা। এবার গণতন্ত্র না, জাতীয় উৎসব যে বলছে ভোটে জিতেছে, কাজ করলে ভোটে জিতেছে। ও তো নির্বাচন হয়নি, কিচ্ছু হয়নি, বিরোধীরাকে ভোটে দেওয়া হয়নি, দেখেছেন না? ছেলে খেলা হয়েছে। এ তো নির্বাচনের নামে জাস্ট একটা ফার্স, ছেলে খেলা। এই ছেলে খেলার আঁতুর করে এইসব পাপের সৃষ্টি হয়। তো সেই ছেলে খেলা যে হলো, তো আপনাদের যে লোকদের লেলিয়ে দিয়েছিলেন, যারা হই হই করলো, অনেক তো নিরীহ লোক আছে আওয়ামী লীগের, তো তাদেরকে ধরা হচ্ছে, রেপ হচ্ছে, মার হচ্ছে, খুন হচ্ছে, মন্দির ভাঙছে, মানুষের মাথা ফাটছে, তা আপনাদের কর্মীদের লোকের, আপনাদের নেতাদের লাশ ঝুলছে। আর আপনি এখানে জয়ের সাথে বসে গল্প করছেন, জয়ের কাছে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন আমেরিকাতে, আমেরিকা আপনাকে ভিসা দেয়নি, এখন মোদিজির তত্ত্বাবধানে আছেন। কত বিপুল ত্যাগী লোক, ও কি মহামানব! বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মেয়ে কি স্যাক্রিফাইস, জান দিয়ে দেবো, পুরো বাংলাদেশে বসে থাকবো, জান দিয়ে দেবো। আর অনেক কিছু পেয়েছেন, জানটা দিয়ে দিন না, আপনার লোক তো জান দিচ্ছেন। সব উল্টো পাল্টা হুঁশ ছিল না? ছাত্রদেরকে যখন মারছিলেন হুঁশ ছিল না যে এইভাবে গুলি করা যায় না? এদের এই আন্দোলনটাকে হাইজ্যাক করে নেবে বিএনপি, জামাত ইসলামী, ছাত্র শিবির, হুঁশ ছিল না? জ্ঞান ছিল না? মমতা ব্যানার্জি থেকে শিক্ষা নেই, ডিপ্লোমেসিটা শিক্ষা নেই। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির এখানে কত অভিযোগ, মাননীয় যেভাবে একদম ছক্কা মেরে সবাইকে উড়িয়ে দেয়, ছক্কা মেরে সবাইকে ফক্কা করে দেয়, এখানে এসে ট্রেনিং কীভাবে ভোটটা করাতে হয়, দুর্নীতির বড় জিতে যায়। এইটাকে মানুন, জানুন। হাসিনাকে বলছি, মোদিজির সাথে অনেক ভাব, একটু দিদির সাথে ভাব করুন, দিদির থেকে ট্রেনিং নিন, ট্রেনিং নিয়ে বাংলাদেশের কাজে লাগান। বলুন, ধন্যবাদ। আমরা দেখলাম শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরেই তার যে গণভবন, সেই গণভবনের রীতিমতো লুটত রাজ চললো। রাজহাঁস থেকে ছাগল, মুরগি, এমনকি বলা চলে একদম একজন মহিলার একদম খুব প্রাইভেট যে বসন, আন্দোলনকারীরা যারা কিছু না পেয়ে অন্তর্বাস লুট করে নিয়ে যাচ্ছে, তারা আবার সমাজ মাধ্যমে লিখছেন এবার ভারত দখল করবে। কি বলবেন? একে দেখুন দেখুন দেখুন, ভারত যাদের মামার বাড়ি, বাংলাদেশ কি বাংলা ছাড়াও তাড়াতাড়ি, যারা এটা বলছে, কত আশ্চর্যজনক ব্যাপার না? তাদেরই দাদু বা দাদুর দাদুর বাড়ি হচ্ছে ভারত। এই কদিন আগে তো তারা সবাই ভারতে ছিল,
আমার মামার বাড়ি হওয়ার দরকার নেই, দাদুর বাড়ি তো অবশ্যই। যে বলছে তার নিজের দাদুর বাড়ি ভারতে ছিল, থাকতে হতেই, কেন ভারত তখন ছিল বাংলাদেশ, তার দাদু বা দাদুর দাদু, দাদুর বাবা, ফলে প্রত্যেকেই ভারতের। মামার বাড়ি হওয়ার দরকার নেই। আর তাহলে তো ওকে চলে আসতে হবে, ও তো দাদুর বাড়ি এটা, তো ওখানে থাকবে কেন? আমার প্রশ্ন অন্য জায়গায়। আমি একটা খুব ভয়ঙ্কর জিনিস বলতে চাইছি, খুব দুশ্চিন্তার। দেখুন, মানে এটা কালচার দেখুন, যে কি করে মানুষ এমন হয়। আচ্ছা, এই যে অসম্মান করছে, এই যে ওটা করলো, ওই যে গণভবনে ঢুকে গেল, আপনি কি ভক্তি শ্রদ্ধাটা দেখুন মানুষের। আমি ধরলাম অপরাধ হয়েছে, ভুল হয়েছে, ঠিক আছে, তুই গণভবনে ঢুকে গিয়ে যে এই অসভ্যতা, একটা জাতির কালচারটা ভাবুন, একটা জাতির। আপনি দেখুন তো, আর একটা ছোট্ট জিনিস ভাবুন, মুক্তিযুদ্ধে তো বাংলাদেশে প্রায় সকলেই ইন্টারফেয়ার করেছে, রাজাকাররা বাদ দিয়ে বলছে, অবশ্যই জিতেছে, ভারত সাহায্য করেছে, 25 লক্ষ লোক মরেছে। একটা ছোট্ট দেশে এরকম মৃত্যু পৃথিবীর ইতিহাসে খুব বিরল, খুব কম আছে। প্রায় 2 লক্ষর মতো মহিলা রেপ হয়েছে। বাংলাদেশে হানাদার বাহিনী, পাকিস্তানের হানাদার বাহিনী যে নৃশংসতা করেছে পাকিস্তান, অকল্পনীয়। যদি ভারত ইন্টারফেয়ার না করতে, ওই দেশে প্রায় কত লোক বাঁচত সন্দেহ আছে, সব শেষ করে দিত। কেউ বাঁচত কিনা সন্দেহ আছে, খুব কম লোক হয়তো বাঁচত। পাকিস্তান যেভাবে মানুষের অত্যাচার চালাচ্ছিল, যারা বেঁচে আছে তলপাচ্ছে, যারা, তারা হয়তো বেঁচে থাকতে, বাপও বেঁচে থাকতে হয়তো। এটা কিন্তু বুঝতে হবে, ভারত যাওয়াতে পাকিস্তান হারাতে বাকিরা বেঁচে গেছে, ক্লিয়ার। প্রচুর লোক মারা গেছে, কিন্তু অনেক গুণ বেশি মরতো আরো। আচ্ছা, বিস্ময়কর জানেন তো, সেই বাংলাদেশের মানুষ যারা ভারতবর্ষের সাহায্য নিয়ে, ভারত যে কোনো স্বার্থেই সাহায্য করুক না কেন, করেছে তো সাহায্য, জিতিয়ে যেত। ভারত পাকিস্তান খেলা হচ্ছে, পাকিস্তান জিতছে, বাংলাদেশে বম ফুটছে। ভারত হারছে, তাতেও বম ফুটছে। ওটা ছিল আনন্দের বম, এটা হচ্ছে ভারত হারছে আনন্দ, আর ওখানে পাকিস্তান জিতছে আনন্দ, বম ফুটছে, দুটোতেই বম ফুটছে। আচ্ছা, কত নিমখারাম হতে পারে, কত গদ্দার হতে পারে, এইটা একটু ভাবুন তো। আমি ছোটবেলা থেকে দেখেছি, আমি বিস্মিত হয়েছি মানুষের মাইন্ডসেটটা, মানসিকতা। ধর্মই সব। যখন রেপ করছিল ওর বোনকে, মাকে, তখন ধর্মটা কোথায় ছিল? ভারত বাঁচাচ্ছে, মানে পাকিস্তানের মোল্লারা রেপ করছে, আর ভারতে হিন্দুরা গিয়ে বাঁচাচ্ছে, আর বাঁচা থেকে 2-1 হিন্দু মারা যাচ্ছে, মানে ভারতীয় সিনেমায় গিয়ে হিন্দু ধরছে আর কি। মানে লজিকটা দেখুন, পাকিস্তানের মোল্লারা তার ভাইকে হত্যা করছে, আর ভারতের মানে হিন্দুরা, মানে অমুসলমানরা ধরুন, শিখেরা ধরুন, তারা যুদ্ধ করে ওদেরকে পরাস্ত করছে, এবং যুদ্ধ করতে গিয়ে ওর ভাইকে, ওর বাবাকে, ওর মাকে বাঁচাতে গিয়ে তারা আত্মহত্যা দিয়ে মৃত্যুবরণ করছে। সেই স্যাক্রিফাইস যারা করলো, আর যারা খুন করলো, রেপ করলো, বাংলাদেশের বিপুল অংশের একটা জনগণ, কম নয় কিন্তু ওটা, তারা সব ক্ষেত্রে তাদেরকেই সমর্থন করে গেল। আর যারা বাঁচানোর জন্য যে আপ্রাণ চেষ্টা করলো, তাদেরকে ঘৃণা করে গেল, তাদের ধ্বংস চেয়ে গেল। এই যে মামার বাড়ি বলছে, ভারত যাদের মামার বাড়ি, এটা বলার পেছনে ওই অভিসন্ধিরা লুকিয়ে আছে, ওই বীজ, রক্তবীজটা লুকিয়ে আছে। আপনি একটা জাতির কলঙ্ক রাখালি বাবুরা, ওরা দেশটাকে ভালোবাসে, ওরা ভাষা শহীদ দিবস, ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাদের নামে মানছি, সব অনেক স্যাক্রিফাইস আছে, লড়তে পারে। একটা বড় অংশের মানুষ আছে, সেটা ক্ষুদ্র মুঠি না, তারা প্রকৃত ভারত মানুষ, তারা প্রকৃত উদার ধর্মনিরপেক্ষ। বাংলাদেশে নেই, আছে তো, তাদের প্রচুর লোকে মরতে হয় মাঝে মাঝে। আমি এই দৃষ্টিকোণ থেকে বলতে চাইছি, বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তার ছেলে, তার মেয়ে, বঙ্গভবনটা সরকারের, এটা কার? সরকারের, ব্যক্তির নয়। ওই যে ধ্বংস করছে, সরকারের যে ধ্বংস করছে, এই যে মূর্তিগুলো ভাঙছে, সরকারি কোষাগারের টাকায় তৈরি হয়েছে। এটা হাসিনার ব্যক্তিগত বাবার টাকা না তৈরি হয়নি, ওটা জনগণের টাকা, ওটা ট্যাক্স। গণভবনে গিয়ে নির্বিচারে ওখানে তো একজন বসবে, এই ইউনুস সাহেব কিন্তু বসবে ওখানটা গিয়ে, ভেঙে দেবো তার আগে, জুতো জানানি পালাবে, শাড়ি নিয়ে দৌড়চ্ছে। একজন আমাকে ওখানে ফোন করে বলছে, দাদা আমি শাড়ি নিয়ে পালিয়ে গেছি, হাসিনা। যা পাবে কি রে ভাই, হাসিনা শাড়ি নিয়ে পালিয়ে গেছে, এটা করবো। মানে আমি এইটা বলছি, তাহলে এই মাইন্ডসেট নিয়ে তারা কি সুন্দর সহাবস্থান রাখবে। এই অসহিষ্ণুতার সৃষ্টি হলো কোত্থেকে, এই মাইন্ডসেট সৃষ্টি হলো কোত্থেকে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এদের কোরআন, হাদিস, ইসলাম ধর্ম কিচ্ছু শেখালো না, জানালো না। আমার খুব দুশ্চিন্তা, জানেন তো, এটা একটা ক্ষয় রোগের নাম।
এটা কিন্তু কুরে কুরে খাবে ওই বাংলাদেশকে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ক্যান্সারের মতো অসুখ, অকৃতজ্ঞতার অন্ধগলিতে যার ধ্বংস অনিবার্য। ধন্যবাদ।